ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে লাশের পাহাড় বেড়েই চলেছে। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ইতিমধ্যে 920 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় 3000 মানুষ। বুধবার রাতের 7.2 এবং 7.5 মাত্রার এই প্রলয়ঙ্করী ভূমিকম্পটি ছিল গত এক শতাব্দীর মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ। হাজার হাজার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু উদ্ধার কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হাহাকার বিরাজ করছে। এদিকে এই ভয়ঙ্কর ভূমিকম্পের পেছনের বৈজ্ঞানিক কারণ রীতিমতো শিউরে ওঠার মতো। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, দেশটির উপকূল জুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে বিশাল ফাটল সৃষ্টি হওয়ার কারণেই এই ধ্বংসযজ্ঞ ঘটেছে। বিশেষজ্ঞদের মতে এত বড় ভূমিকম্পে অন্তত 100 থেকে 200 কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে স্পেন, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে। তবে আন্তর্জাতিক সহায়তা এলেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার এক চরম মানবিক বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, যা পুরো বিশ্বকে গভীরভাবে নাড়া দিয়েছে। আপনারা খবরের শুরুতেই জেনেছেন যে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 920 জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন 3000-এরও বেশি মানুষ। 1900 সালের পর থেকে, অর্থাৎ গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় এত ভয়াবহ মাত্রার ভূমিকম্প আর কখনও আঘাত হানেনি। আজ আমরা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব কেন এই ভূমিকম্পটি এত বেশি ধ্বংসাত্মক হল, উদ্ধার কাজে কেন এত ধীরগতি দেখা যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষোভের পেছনের আসল কারণ কি এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এই চরম বিপর্যয়ে ভেনেজুয়েলার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুর্যোগটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে একটি দেশের ভূতাত্ত্বিক ঝুঁকি, রাজনৈতিক এবং অর্থনৈতিক সক্ষমতার চরম পরীক্ষা। দর্শক, প্রথমে আসুন আমরা এই ভূমিকম্পের ভূতাত্ত্বিক এবং বৈজ্ঞানিক দিকটি একটু বিশ্লেষণ করি। বুধবার রাতে ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভূতত্ত্ববিজ্ঞানের ভাষায় তা একটি অত্যন্ত বিরল এবং ভয়ঙ্কর ঘটনা। মাত্র 1 মিনিটের ব্যবধানে রিক্টার স্কেলের 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সাধারণত আমরা দেখি যে একটি বড় ভূমিকম্প হওয়ার পর কিছু ছোট ছোট আফটারশক বা পরাঘাত অনুভূত হয়, কিন্তু 1 মিনিটের ব্যবধানে প্রায় সমান মাত্রার দুটি এত বড় ভূমিকম্প ঘটার মানে হল প্রকৃতির ধ্বংসযজ্ঞের মাত্রা কয়েক গুণ বেড়ে যাওয়া। প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন বহুতল ভবন, রাস্তাঘাট এবং সেতুগুলোর কাঠামোগত ভিত্তি বা ফাউন্ডেশন মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়। অনেক ভবনে ফাটল ধরে, কিন্তু হয়তো সেগুলো সাথে সাথে ধসে পড়ে না। মানুষ যখন আতঙ্কে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে বা সিঁড়ি দিয়ে নামছে, ঠিক সেই মুহূর্তে মাত্র 60 সেকেন্ডের মাথায় যখন 7.5 মাত্রার দ্বিতীয় এবং আরও শক্তিশালী আঘাতটি আসে, তখন ওই দুর্বল হয়ে পড়া ভবনগুলো আর দাঁড়িয়ে থাকতে পারে না। সেগুলো তাসের ঘরের মতো হুড়মুড় করে ধসে পড়ে। আর ঠিক এই কারণেই নিহতের সংখ্যা এত দ্রুত 920 জনে গিয়ে ঠেকেছে। প্রথম আঘাতে যারা বাঁচার সুযোগ পেয়েছিলেন, দ্বিতীয় আঘাতটি তাদের সেই সুযোগ পুরোপুরি কেড়ে নিয়েছে। অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যার স্বনামধন্য প্রভাষক ড. এমি গিলিগান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই জোড়া ভূমিকম্পের মূল কারণ হল ভেনেজুয়েলার উপকূল জুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্ট লাইনে সৃষ্টি হওয়া বিশাল ফাটল। ভূতত্ত্বের ভাষায় ফল্ট লাইন হল ভূত্বকের ভেতরের টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থল। ড. গিলিগান ধারণা করছেন যে এত বড় মাত্রার ভূমিকম্পের ফলে ওই ফল্ট লাইনের প্রায় 100 থেকে 200 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ফাটল বা ভাঙন সৃষ্টি হতে পারে। দর্শক, একটু কল্পনা করুন, মাটির নিচে যদি 100 থেকে 200 কিলোমিটার দীর্ঘ কোনো ফাটল তৈরি হয়, তবে তার ওপরের ভূপৃষ্ঠে কতটা ভয়ানক কম্পন এবং শক্তির নিঃসরণ ঘটবে। সান সেবাস্টিয়ান ফল্ট লাইনটি ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় ক্যারিবীয় উপকূল বরাবর অবস্থিত, যেখানে দেশটির অনেক ঘনবসতিপূর্ণ শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। আর সেই কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা স্টেটের মতো উপকূলীয় অঞ্চলগুলো। মাটির নিচের এই বিপুল শক্তির নিঃসরণ মুহূর্তের মধ্যেই একটি সাজানো গোছানো শহরকে
পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এবার আসুন আমরা এই দুর্যোগের মানবিক দিক এবং উদ্ধার কাজে ধীরগতির কারণে সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে তা নিয়ে একটু বিশ্লেষণ করি। বিবিসির প্রতিবেদনে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ধ্বংসস্তূপের নিচে চাচাপা পড়া লোকজনকে উদ্ধারে চরম ধীরগতির কারণে ভেনেজুয়েলার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশা বাড়ছে। কিন্তু প্রশ্ন হল, সরকার কেন এত বড় একটি দুর্যোগে দ্রুত উদ্ধার কাজ চালাতে পারছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ভেনেজুয়েলার বর্তমান আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির দিকে একটু নজর দিতে হবে। ভেনেজুয়েলা গত কয়েক বছর ধরে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের চরম মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের রাষ্ট্রীয় অবকাঠামো এমনিতেই অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল। একটি শক্তিশালী উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রয়োজন হয় ভারী যন্ত্রপাতি, যেমন ক্রেন, বুলডোজার, মাটি খোঁড়ার আধুনিক সরঞ্জাম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত জ্বালানি বা তেল। কিন্তু অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এই আধুনিক সরঞ্জাম এবং জ্বালানির চরম অভাব রয়েছে। যখন কোনো বহুতল ভবন ধসে পড়ে তখন তার নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের জন্য প্রথম ৭২ ঘণ্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই ৭২ ঘণ্টার মধ্যে যদি ভারী যন্ত্রপাতি দিয়ে কংক্রিটের স্ল্যাবগুলো সরানো না যায়, তবে নিচে আটকে থাকা মানুষদের বেঁচে ফেরার আশা ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। সাধারণ মানুষ তাদের খালি হাতে বা সাধারণ শাবল ও কোদাল দিয়ে বিশাল বিশাল কংক্রিটের চাই সরাতে পারছে না। তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে তাদের সন্তান, ভাই বোন বা আত্মীয় স্বজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। হয়তো অনেকেই ভেতর থেকে বাঁচার আকুতি জানিয়ে আর্তনাদ করছে, কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না। এই অসহায়ত্ব থেকেই জন্ম নিচ্ছে তীব্র ক্ষোভ। সরকারের প্রতি মানুষের এমনিতেই অনেমনিতেই অনেক পুঞ্জীভূত রাগ ছিল, আর এমন একটি জীবন মরণের সংকটে সরকারের ধীরগতি সেই রাগের আগুনে ঘি ঢেলে দিয়েছে। সাধারণ মানুষ মনে করছে যে সরকার তাদের রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ নিহতের সংখ্যা ৯২০ জন বলে ঘোষণা করলেও স্থানীয়রা এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ধ্বংসস্তূপ পুরোপুরি পরিষ্কার করা হলে এ সংখ্যা হয়তো কয়েক হাজারে গিয়ে পৌঁছাতে পারে। এই চরম বিপর্যয়ের মুহূর্তে ভেনেজুয়েলার নিজস্ব সক্ষমতা যখন জবাব দিয়ে দিয়েছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটি এই দুর্যোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক। ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম বা ইইউসিপিএমের আওতায় ইউরোপের অনেকগুলো দেশ ভেনেজুয়েলার সাহায্যে এগিয়ে এসেছে। স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং চেকিয়ার মতো দেশগুলো তাদের বিশেষায়িত উদ্ধারকারী দল, স্নিফার ডগ বা উদ্ধারকারী কুকুর এবং আধুনিক ভারী যন্ত্রপাতি নিয়ে ভেনেজুয়েলায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের এই সিভিল প্রোটেকশন মেকানিজম মূলত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে ইউরোপের দেশগুলো সম্মিলিতভাবে দ্রুততম সময়ের মধ্যে সেখানে লজিস্টিক সাপোর্ট এবং মানবিক সহায়তা পাঠায়। এছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো, এল সালভাদরের মতো দেশগুলোও তাদের নিজস্ব উদ্ধারকারী দল পাঠিয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, তা হল আন্তর্জাতিক কূটনীতি এবং মানবিকতার মেলবন্ধন। ভেনেজুয়েলার বর্তমান সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়ন এবং অনেক পশ্চিমা দেশের রাজনৈতিক ও আদর্শিক বিরোধ রয়েছে। অনেক পশ্চিমা দেশ ভেনেজুয়েলার ওপর বিভিন্ন ধরনের স্যাংশন বা নিষেধাজ্ঞাও আরোপ করে রেখেছে। কিন্তু যখন একটি বিশাল মানবিক বিপর্যয় ঘটে, তখন রাজনীতি বা আদর্শিক বিরোধ পেছনে পড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ কোনো রাজনৈতিক সীমানা বা দেশের অর্থনীতির অবস্থা দেখে আসে না। যখন হাজার হাজার মানুষ কংক্রিটের নিচে চাপা পড়ে থাকে, তখন তাদের বাঁচানোই হয়ে ওঠে বিশ্ব সম্প্রদায়ের প্রথম এবং প্রধান লক্ষ্য। মেক্সিকো বা এল সালভাদরের মতো ল্যাটিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোও তাদের আঞ্চলিক ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই ধরনের দুর্যোগে প্রতিটি সেকেন্ড কতটা মূল্যবান। বিদেশি এই স্পেশালাইজড বা বিশেষায়িত দলগুলো আধুনিক থার্মাল ক্যামেরা এবং সাউন্ড ডিটেক্টর বা শব্দ শনাক্তকরণ যন্ত্র ব্যবহার করে কংক্রিটের গভীর থেকে জীবিত মানুষদের খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু তারা পৌঁছাতেই যে মূল্যবান সময় নষ্ট হয়েছে তা অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। দর্শক,
এই ভূমিকম্পের দীর্ঘমেয়াদী প্রভাবগুলো নিয়ে আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে। প্রথমত, স্বাস্থ্য খাতের ওপর যে বিশাল চাপ সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন যে অন্তত ৩,০০০ মানুষ আহত হয়েছেন। এই ৩,০০০ মানুষের মধ্যে অনেকেরই অবস্থা হয়তো অত্যন্ত আশঙ্কাজনক। কারো হয়তো হাত পা বিচ্ছিন্ন হয়েছে, কারো বা মাথায় গুরুতর আঘাত লেগেছে, আবার অনেকেই হয়তো ধ্বংসস্তূপের নিচে দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকার কারণে ক্রাশ সিনড্রোম বা কিডনি ফেলিওরের মতো মারাত্মক জটিলতায় ভুগছেন। এই বিপুল সংখ্যক মুমূর্ষু রোগীকে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা কি ভেনেজুয়েলার হাসপাতালগুলোর আছে? অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার হাসপাতালগুলোতে এমনিতেই জরুরি ওষুধ, স্যালাইন, অ্যানেস্থেসিয়া এবং পর্যাপ্ত ডাক্তারের তীব্র সংকট রয়েছে। অনেক হাসপাতাল ভবনেও হয়তো ভূমিকম্পের কারণে ফাটল ধরেছে বা সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে লাইফ সাপোর্ট সিস্টেম বা অপারেশন থিয়েটার চালানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে এই আহত মানুষদের বাঁচিয়ে রাখাটা চিকিৎসাকর্মীদের জন্য এক অমানবিক যুদ্ধ। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যদি জরুরি ভিত্তিতে ফিল্ড হাসপাতাল, পর্যাপ্ত ওষুধ এবং মেডিকেল টিম পাঠানো না হয়, তবে আহতদের মধ্য থেকেই নিহতের সংখ্যা বহুগুণ বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, আশ্রয় এবং পুনর্বাসনের সংকট। ভূমিকম্পে যে হাজার হাজার বহুতল ভবন এবং বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তার ফলে লাখ লাখ মানুষ মুহূর্তের মধ্যে গৃহহীন হয়ে পড়েছে। এই মানুষগুলো কোথায় যাবে? তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। খোলা আকাশের নিচে তীব্র আতঙ্ক আর পরাঘাতের ভয়ের মধ্যে তারা রাত কাটাচ্ছে। সুপে পানি, খাবার এবং স্যানিটেশনের তীব্র অভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কলেরা, ডায়রিয়া বা অন্যান্য পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার এক বিশাল ঝুঁকি থাকে। এমনিতেই ভেনেজুয়েলা থেকে অর্থনৈতিক সংকটের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে অন্য দেশে অভিবাসী হিসেবে পাড়ি জমাচ্ছিল। এখন এই প্রাকৃতিক দুর্যোগের পর দেশটিতে এক নতুন ধরনের রিফিউজি বা জলবায়ু ও দুর্যোগজনিত শরণার্থীর ঢল নামতে পারে। যারা ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছেন, তারা হয়তো বাঁচার আশায় প্রতিবেশী দেশ কলম্বিয়া বা ব্রাজিলের দিকে ছুটতে শুরু করবেন, যা পুরো ল্যাটিন আমেরিকার জন্যই একটি বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। তৃতীয়ত, অবকাঠামোগত এবং অর্থনৈতিক ধ্বংস। একটি ৭.৫ মাত্রার ভূমিকম্প কেবল ভবনই ধসিয়ে দেয় না, এটি একটি দেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন এবং পানির পাইপলাইনগুলোকে মাটির নিচে ছিন্ন ভিন্ন করে দেয়। লাগুয়াইরা স্টেটের মতো উপকূলীয় অঞ্চলগুলোতে হয়তো সমুদ্রবন্দর বা অন্যান্য বাণিজ্যিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে এই শহরগুলোকে গড়ে তুলতে বছরের পর বছর সময় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। ভেনেজুয়েলার মতো একটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশের পক্ষে এককভাবে এই বিশাল ধাক্কা সামলে ওঠা কার্যত অসম্ভব। তাদের প্রয়োজন হবে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক আর্থিক সহায়তা এবং বিশ্বব্যাংক বা IMF-এর মতো সংস্থাগুলোর সহযোগিতা। কিন্তু রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে সেই আর্থিক সহায়তা পাওয়াটাও ভেনেজুয়েলার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দর্শক, আমরা যদি ১৯০০ সালের পর থেকে ভেনেজুয়েলার ভূমিকম্পের ইতিহাস দেখি, তবে ১৯৬৭ সালের কারাকাস ভূমিকম্প এবং ১৯৯৭ সালের কারিয়াকো ভূমিকম্পের কথা মনে করতে পারি। কিন্তু সেগুলোর কোনোটিই ধ্বংস এবং প্রাণহানির দিক থেকে বর্তমান এই দুর্যোগের কাছাকাছিও ছিল না। প্রকৃতি যখন তার নির্মম রূপ দেখায়, তখন মানুষের তৈরি করা আধুনিক শহর, প্রযুক্তি এবং অহংকার কতটা তুচ্ছ প্রমাণিত হয় তা এই জোড়া ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মাত্র ৬০ সেকেন্ডের ব্যবধানে দুটি কম্পন একটি দেশের ইতিহাস, অর্থনীতি এবং লাখো মানুষের ভবিষ্যৎ চিরতরে বদলে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন হল সমন্বিত উদ্যোগ। ভেনেজুয়েলার সরকার এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোকে একযোগে কাজ করে সবার আগে ধ্বংসস্তূপের নিচ থেকে শেষ জীবিত মানুষটিকেও বের করে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। সাধারণ মানুষের ক্ষোভকে দমন বা উপেক্ষা না করে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করাটা এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা ছাড়া এই দুর্যোগ মোকাবিলার আর কোনো শর্টকাট রাস্তা নেই। পরিশেষে আমরা শুধু এই কামনাই করতে পারি যে ভেনেজুয়েলার এই বিপর্যস্ত মানুষগুলো যেন দ্রুত এই বিশাল ধাক্কা সামলে উঠতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায় তাদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভেনেজুয়েলার এই ধ্বংসস্তূপ থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তাদের পাশে থাকবে। প্রকৃতির এই নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে পুরো মানবজাতিকে একটি শিক্ষাই নিতে হবে যে আমরা সবাই একই পৃথিবীর বাসিন্দা এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানোটাই আমাদের সবচেয়ে বড় ধর্ম।